তোমাকে প্রেম করতে বলবো না, সো চিল। জাস্ট নাথিং বাট ফ্রেন্ডশিপ করতে হবে, তাও আমাদের সাথে। নিজেকে মডিফাই করতে হবে। মাহির সাথে ফ্রেন্ডশিপের পর তোমার কিছুটা পরিবর্তন হয়েছে লক্ষ্য করেছি। যেমন তোমার ভীত মুখশ্রীর আড়ালে প্রাণোচ্ছল হাসি। তুমি মেস ছেড়ে দেবে কয়েক মাস পর, মমিরা তোমাকে 4 জনের রুম ম্যানেজ করে দেবে, তুমি মামিসহ তোমাদের বাকি 2 ফ্রেন্ডকে। এত জলদি 4 জনের রুম পাওয়া যায় না, তবে পেয়ে গেলে তোমরা থাকবে। তোমাকে গণরুমে উঠতে কখনোই বলবো না। এখন বলো, শর্ত মঞ্জুর? আদিরা ঠোঁট ভিজিয়ে কাপা স্বরে বলে। কেমন শর্ত? মার্শাদ আদিরার দিকে ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলে, মন হারানোর শর্ত। এমনভাবে হারাবে যে সামনের মানুষটার ভিতর তোমার জন্য এক শহর প্রেম দেখতে পাবে। লজ্জায় আরক্তিম হলো মুখশ্রী। মার্শাদের আর কোনো কথা বলার তোয়াক্কা না করে দৌড়ে চলে গেল আদিরা। মার্শাদ ঠোঁট কামড়ে মাথা চুলকে হাসলো। কিছুটা দূরে মার্শাদদের আড়ালে হয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে আদিরা বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে হাঁপাতে লাগলো। আদিরা নিজে নিজেই বলতে থাকে, আপনাদের মন হারানো বারণ। এখন যাও, নিঃশ্বাস নিতে পারি, কিন্তু তখন আমি শ্বাসরুদ্ধ হয়ে মরেই যাব। তখনই পাশ থেকে মেয়েলি কণ্ঠ ধ্বনিত হয়, কেন? আমার দাদাই কি কার্বন ডাই অক্সাইড যে ইনহেল করলে অক্সিজেন স্বল্পতায় প্রাণ হারাবি? আদিরা চমকে পাশে তাকিয়ে দেখে মাহি দাঁত কেলিয়ে হাসছে। মাহির সাথে সাবিহা ও রিন্তিও রয়েছে। সাবিহা আদিরার পেছনে গিয়ে কাঁধ জড়িয়ে ধরে বলে, ইস, কেউ যদি আমাদের মন হারাতো তাহলে আমি এক লাফে তার প্রেমের সাগরে ডুব দিতাম। কিন্তু আফসোস, এই পোড়া কপালের ভাগ্যে ফাঁকা শব্দ ঠন ঠন করে। রিন্তি সাবিহাকে পিঞ্চ করে বলে, তো আহিন কে? শুধু তোর মামাতো ভাই যার সাথে তোর বিয়ে ঠিক? সাবিয়া মুখ ঘুরিয়ে বলে, একটা খারুস। আমি ওই আহিন বেটাকে বিয়ে টিয়ে করবো না ভাই। ছোট থেকে জীবনটা তেজপাতা করে দিয়েছে। বেটা নাকি এখানে জব ট্রান্সফার করবে। ভাবা যায় এসব অত্যাচার? ওরা হেসে ফেলে। রিন্তি আদিরার হাতে খোঁচা দিয়ে বলল, কুছ তো হ্যায়, তেরে দিল পে ভি হ্যায়। আদিরা কপট রাগ দেখিয়ে বলল, মোটেও না, আমি এখানে পড়তে এসেছি, এসবে জড়াতে না। আর আমার মতো পরিবারের মেয়ের জন্য এসব বিষ সমতুল্য। আদিরার মন খারাপ হচ্ছে দেখে মাহি চতুরতার সাথে বিষয়টা সামলে নিয়ে বলে, যখন হবে তখন দেখা যাবে। সময়ের সাথে কত কিছুই তো বদলায়। এখন আমরা আজ আদুর হোটেলে যাব। আজ আর ক্লাস নেই। আজ আদু আমাদের রান্না করে খাওয়াবে। আনন্দ হবে অনেক আজ। সাবিহা ও রিন্তি আনন্দ প্রকাশ করে। আদিরার মুখ ভার হলো। লজ্জায় মুখ ছোট করে বলে, মেসে বেশি কিছু বাজার নেই, তোর খেতে পারবি? মাছ মাংস তো আনা হয় না। রিন্তি আদিরাকে নিজের দিকে ঘুরিয়ে আদিরার গালে হাত দিয়ে বলে, আমিও সাবিয়া গণরুমে থাকি, সেখানে ক্যান্টিনের খাবার অতটাও ভালো না। আর মাছ মাংসের থেকে আমরা আজ অন্য কিছু খাবো। প্রতিদিন তেল মশলা কম দেওয়া মুরগির মাংস খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গেছি। মাহি বলল, আর আমি মাছ খাই না। চিংড়ি, ইলিশ ও কিছু সামুদ্রিক মাছ ছাড়া বাকি মাছ আমি খাই না। আর মাংস তো প্রায় খাওয়া হয়, তাই তোকে সেন্টি খেতে হবে না। চল এখন। আদিরা স্বস্তি পায় কিছুটা। মাহিদেরকে নিয়ে মেসে গেলে আদিরা 4 জনের জন্য ও তার রাতের জন্য ভাত বসিয়ে দেয়। পটল কাঠিতে ঢুকিয়ে হালকা তেল মাখিয়ে ভাতের পাতিলের নিচে চুলার উপর রেখে দেয় সে। মেসে আসার সময় আরো কিছু সবজি ও ডিম কিনে এনেছিল। পেঁয়াজ, রসুন, মরিচ, চিচিঙ্গা ও ঢেঁড়স কেটে নেয়। মাহি এসব কাজে একদমই অপটু। মাহি বসে বসে আদিরার কাজ দেখছে। সাবিহা ও রিন্তি সবজি কাটতে আদিরাকে টুকটাক হেল্প করছে। ভাত হয়ে এলে কড়াইতে গ্রাম থেকে আনা চিংড়ি শুটকি ঢেলে নেয়। তারপর মরিচ কয়েকটা ভেজে নেয়। শুকনো মরিচের সাথে ভর্তার জন্য কিছু পেঁয়াজ, রসুন ও ধনেপাতাও গরম তেলে দিয়ে সাথে সাথে তুলে নেয়। এরপর ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়ে লোহার হামালদিস্তাতে পেঁয়াজ, রসুন, ধনেপাতা ভালো করে ছেঁচে তাতে লবণ ও মরিচ এবং সরিষার তেল দিয়ে রসুনের ভর্তা বানায়। এরপর চিংড়ি শুটকিগুলো ভালো করে পিষে নেয় পেঁয়াজ, রসুন ও মরিচ দিয়ে। পটল পোড়াগুলোকেও ভর্তা করে নেয়। ঢেঁড়স ভাজি হয়ে এলে তাতে চিচিঙ্গা ভাজি করে নেয়। 1.5 ঘন্টার মধ্যে সকল রান্না শেষ। মাহি অবাক হয়ে পুরোটা দেখেই গেল।
ভর্তার ঘ্রাণে ওর জিভে জল চলে এসেছে। তারপর ভর্তাগুলোকে একটা বাটিতে নিয়ে নেয় আর ভাজিগুলোকে আর একটা বাটিতে। এখন খাবার প্লেটের সংকটে আদিরা মেসের ক্যান্টিনে গিয়ে 3টা প্লেট ধার করে নিয়ে আসে। মাহি সামনে সাজানো খাবারের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। আদিরার রান্না সেটাও উল্লেখ করে। মাহি, রিন্তি ও সাবিহা খাচ্ছে আর আদিরা অধীর আগ্রহে বসে আছে ওদের রেজাল্ট বলার আশায়। তার ছোটবেলা থেকেই এটা অভ্যাস, কিছু রান্না করে সবার কেমন লেগেছে তা জানতে চায়। মাহি প্রত্যেকটা আইটেম টেস্ট করে বলল, দাদি মাঝে মাঝে ভর্তা বানাতে বলে, যেমন চিংড়ি, সিম ও বেগুনের। বাবারও ভর্তা অনেক পছন্দের, আমারও ভালোই লাগে। তোর বানানো ভর্তাও অনেক মজা হয়েছে। তুই খাচ্ছিস না কেন? খা, সবগুলো রান্নাই অসাধারণ। মাহির সাথে রিন্তি ও সাবিহাও তাল মেলায়। আদিরা খুশি মনে খাওয়া শুরু করে। এদিকে মার্শাদ মাহির পোস্ট দেখে ভ্রু উছালো। তারও খাবারগুলো টেস্ট করতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে করবে সেটা ভাবতে ভাবতেই মার্শাদের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। সন্ধ্যার পর বাড়িতে প্রবেশ করার পর মাহির কর্ণকুহরে ভেসে এলো রুর ভারী কারো কণ্ঠস্বর। তোমাকে বলা হয়েছিল সন্ধ্যার আগে ফিরবে, এখন 7টার বেশি বাজে, কোথায় ছিলে? মাহি বিরক্ত হলো, জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। নিজের রুমের দিকে পা বাড়ালে আবারও সেই রুড়ো কণ্ঠস্বর। তুমি কি আমাকে ইগনোর করছো? কথার জবাব না দিয়ে বেয়াদবের মতো চলে যাচ্ছ কেন? মাহি থামলো, তাচ্ছিল্যতা ফুটে ওঠে চোখে মুখে। ব্যাগটা সোফাতে ফেলে নিজেও সেখানে গা এলিয়ে বসে। তারপর ফোন স্ক্রল করতে করতে বলল, নাও, গেলাম না। কি কি বলবে বলো, বসে আছি। মহিলাটি ক্রুদ্ধ হলেন, ক্রুদ্ধ স্বরে বললেন, দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছ। তোমার ওই বেয়াদব ভাইয়ের সান্নিধ্যে আরও বেশি বিগড়ে যাচ্ছ। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে যাচ্ছ। মাহি ভাবলেশীনভাবে বলে, আমি কারো থেকে কোনো স্বভাব অ্যাকসেপ্ট করছি না বা করি না। আমি এমনই, পরিবেশ আমায় বদলে দিয়েছে, যেমনটা তুমি নিজেকে ক্লেইম করো। আর তোমার কোনো কাজে যেমন কারো কাছে কৈফিয়ত দাও না, তেমনি আমিও বাধ্য না। থাকো না তুমি তোমার ফ্রেন্ডস নিয়ে, আমিও বেশ আছি। মিসেস মনিকা অপ্রশস্ত ও বিরক্ত হলেন। বিরক্তি নিয়ে বললেন, তোমার সন্ধ্যায় আমার সাথে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এলেই এখন। বিকালে এসে তোমাকে ফেসিয়াল, প্যাডিকিউর, ম্যানিকিউর করতে হতো। যাও এখন কি ফ্রেশ হয়ে রেডি হও। মাহি ঠোঁট কামড়ে হাসলো, তারপর হাই তুলে বলল, আই এম টায়ার্ড, এনাফ মম, আমি যাব না। মিসেস মনিকা সন্দেহের স্বরে বললেন, কি করেছো তুমি এতক্ষণ? মাহি মিসেস মনিকাকে রাগাতে বলল, ফ্রেন্ডের ম্যাসে গিয়েছিলাম, তারপর ইয়ামে অনেক ডিশ দিয়ে দুপুরের খাবার খেলাম, বাঙালি খাবার, সম্ভবত মজা। মিসেস মনিকা নাক সিটকালেন। কিছু বলতে উদ্যত হলে মাহি ব্যাগ নিয়ে নিজের রুমের দিকে চলে যায়। মিসেস মনিকা মিস্টার আরশাদের স্টাডি রুমে গিয়ে তাকে উদ্দেশ্য করে ক্রুদ্ধ স্বরে বললেন, তোমার ছেলের কারণে আমার মেয়েটা দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। ছেলেকে তো সব স্বাধীনতা দিয়ে রেখেছো। মিস্টার আরশাদ খুব মনোযোগ দিয়ে উইলিয়াম শেক্সপিয়রের একটা নোবেল পড়ছিলেন। নোবেলের ভেতর উনি পুরো আসক্ত হয়ে গেছেন। মিসেস মনিকা স্বামীর মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করতে পারলেন না বিধায় সে আরও রেগে গেলেন। রেগে গিয়ে মিস্টার আরশাদের হাত থেকে বইটা নিয়ে টেবিলে ধপাস করে ফেলে বললেন, তোমরা আমার কথায় গুরুত্ব দিচ্ছ না কেন? আমি তোমাকে কিছু বলছি আরশাদ। মিস্টার আরশাদ তাচ্ছিল্য হেসে বলল, আমাদের বেডরুমটা আলাদা, এখন কি বাড়িটাও আলাদা করতে চাচ্ছ? না করাতে চাইলে আমাকে বিরক্ত করা বন্ধ করো। আমার ছেলে শুধুমাত্র তোমার জন্যই আজ বাড়ি ছাড়া। আমার জীবনে গরণ হয়ে এসেছ তুমি। এখন আমার এই ক্ষণিক শান্তিটাও নষ্ট করতে উঠে পড়ে লেগেছ। কি চাও বলতে পারো? সব কিছুতে তোমার অভিযোগ, তাহলে বুঝে নাও আমাদের অভিযোগটাই তুমি। মিসেস মনিকা অপমান বোধ করে ধপাধপ পা ফেলে চলে গেল। মিস্টার আরশাদ আবারও নোবেল পড়ায় মনোযোগ দিলেন। মনিকার রাগ ক্ষোভে তার কিছু যায় আসে না। নিজের বড় মেয়েকে তো একেবারের জন্যই হারিয়েছেন তিনি, এখন ছেলেও বাড়ি ছাড়া। পরের দিন সন্ধ্যায় মার্শাদ এসেছে আদিরাকে নিয়ে স্টুডেন্টের বাসায় যাবে বলে। আদিরা রাস্তায় এসে দেখে মার্শাদ আজ একটা রিক্সাও ঠিক করেনি।
আর রাস্তাতে কোনো রিক্সাও নেই। আদিরা মার্শাদের দিকে এগিয়ে গেল। মার্শাদ তখন সিগারেট ফুঁকছিল। আদিরাকে আসতে দেখে সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে পিষে ফেললো। আদিরা এসে আশেপাশে নজর বুলালো। মার্শাদ সেটা লক্ষ্য করে বাঁকা হাসলো। তারপর কণ্ঠস্বরে হতাশা এনে বলল, রিক্সা দুইটা পেলাম না আজকে, একটা পেয়েছিলাম তাই ছেড়ে দিয়েছি। তুমি তো আমার সাথে এক রিক্সায় যাবে না, চলো আজ হেঁটে হেঁটেই যাই। আদিরা রাজি হলো, তবে রাস্তা একটু শুনশান। রাতের বেলা ঝোপঝাড় থেকে কোনো শিয়াল কুকুর বেরিয়ে আসলে কি হবে, এটাই তাকে উদ্বিগ্ন করে তুলছে। রিক্সার সামনে দিয়ে প্রায় শিয়াল দৌড়ে যায় এমন দেখা যায়। আদিরা ও মার্শাদ পাশাপাশি হাঁটছে। মার্শাদ একটা ফাঁকা গলির ভিতরে গিয়ে আদিরাকে বলল, ধরো এখন তোমার সামনে ভূত এসে হাজির হলো। আদিরা মনোযোগ দিল না, কারণ তার কাছে সবসময় ম্যাচ থাকে যা গ্রামে প্রচলিত। মার্শাদ আদিরার অভিব্যক্তির পরিবর্তন না দেখে ভ্রু কুঁচকালো। তারপর বলল, আচ্ছা ভূত বাদ দাও, কোনো শিয়াল সামনে এসে হাজির হলো আর আশেপাশে আমাকে পেলে না, তখন? আদিরা শিয়ালে খুব ভয় পায়। গ্রামে একবার তাকে শিয়াল আক্রমণ করেছিল, কিন্তু কামড় দেয়নি, মানুষ চলে এসেছিল বলে। আদিরা ভয়ে ভয়ে বলল, কেন, আপনি কই যাবেন? মার্শাদের সামনে আদিরার মুখশ্রী আলোক স্বল্পতার কারণে দৃশ্যমান না হলেও কণ্ঠস্বর শুনে বুঝতে পারল। মার্শাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, চলে গেলাম কোথাও একটা, তখন তোমার কি হবে? আর আজ তো রিক্সাও পাবে না। আদিরার শরীর ভয়ে কেঁপে উঠল। মার্শাদ এবার নিজের উদ্দেশ্য জাহির করলো, তুমি যদি আমার কথা মানো তবেই আমি কোথাও যাব না। আদিরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, কিন্তু তা মার্শাদের দৃষ্টিগোচর হলো না। মার্শাদ আদিরার নীরবতা দেখে মৌন সম্মতি বুঝে বলল, আমাকে তোমার হাতে রান্না খাওয়াতে হবে। ওই যে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা দেখলাম সেটা, আর ডিম ও চিচিঙ্গা দিয়ে ভাজি, ঢেঁড়স ভাজি। আর শোনো, আমার চিংড়িতে অ্যালার্জি আছে আর পটল আমি ডিসলাইক করি, তাই পটলের বদলে বেগুন দিতে পারো। আদিরা হতবাক হয়ে গেল। খাবারের জন্য লোকটা ওকে এখানে একা ফেলে চলে যাবে? আদিরা হড়বড়িয়ে বলল, কিন্তু ভাইয়া, এসব আমি কি করে বানাবো? মার্শাদ আদিরার চালাকিতে বাঁকা হাসলো। অতঃপর ফোনের নেট অন করে মাহির পোস্টটা দেখালো। তারপর চতুরতার সাথে বলল, এভাবে যেভাবে তুমি মাহিদের জন্য বানিয়েছ, দরকার পড়লে আমি বাজার করে দেব, তাও তোমাকে রান্না করে দিতে হবে। বলো, রাজি? আদিরা কিছুটা বিরক্ত হলো। লোকটা তার উদ্দেশ্য হাসিল করতে এমন এমন যুক্তি উপস্থাপন করে যে অপর পাশের মানুষ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আদিরাকে কিছু বলতে না শুনে উৎসুক মার্শাদ বলে, কি হলো, কি ভাবছো? আমি কিন্তু সত্যি সত্যি এখান থেকে চলে যাব। আর যাওয়ার আগে তোমাকে ধরে কয়েকটা চক্কর দেওয়াবো, যাতে বুঝতে না পারো কোন দিকে যেতে হবে। আর ভাবো, শুনশান নিরিবিলি পথ, আশেপাশে ঘন ঝোপঝাড়, ঝিঝি পোকার শব্দ, আবার ডোবা থেকে ব্যাঙের ডাক, মাঝে মাঝে শেয়াল ও কুকুরের ডাক। ভাবতে কেমন গাটা ছমছম করে ওঠে না? মার্শাদের এমনভাবে বলার ধরন আদিরার গা আসলেই ছমছম করে উঠল। আদিরা ঢোক গিলে আমতা আমতা করে বলল, ভাইয়া প্লিজ এমন করবেন না, আপনি বলেন রান্না করে আনাটা কি সম্ভব? বাজে দেখায় তো। মার্শাদ চোখ ঘুরিয়ে বলে, কী সমস্যা? টিউশন শেষ হওয়ার পর বক্সটা আমায় দেবে, তাহলেই হয়। তোমাকে কি ক্যাম্পাসে সবার সামনে খাবার দিয়ে প্রপোজ করতে বলেছি? আদিরা হতাশ হয়, অগত্যা রাজি হয়। তবে তার মনেও কিছু কুটিল বুদ্ধি ঘুরপাক খাচ্ছে, যা সে খাবারের সাথে করবে। লোকটা তখন নিশ্চয়ই আর এমন কথা বলবে না।